আমি কল্পনা। আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা সব কিছু রাজশাহীতে। আমি পরিবারের ছোট মেয়ে, সেই সুবাদে খুবই আদর ভালোবাসায় বড় হওয়া। পড়াশোনাও ভীষণ ভালোই ছিলাম, এসএসসি পরীক্ষায় A+ পেলাম। সেই সুবাদে বাবা আমাকে রাজশাহী কলেজে ভর্তি করালেন। তো আমি ছোটবেলা থেকে একটু চুপচাপ স্বভাবের, তত বেশি কথাবার্তা বলা আমার একদমই পছন্দ না, আমি একদম চুপচাপই থাকি আর কি। তো কলেজ ভর্তি হওয়ার পর তো কলেজে একা একাই যেতে হয়। কলেজে যাচ্ছি, যাওয়ার পরে আমার তেমন কোনো বন্ধু বান্ধব হয় নাই। কোনো কারোর সাথে থাকে না যে একটু বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে বা তার সাথে যাওয়া আসা খুব খাতির, এরকম এখনও কারোর সাথে করতে পারি নাই। দেখি সবার সাথে টুকটাক কথা বলি, কোনো ছেলে বা মেয়ে কেউই আমার এরকমভাবে এখনও ফ্রেন্ড হয় নাই। তো কিছুদিন যাওয়ার পরে একদিন লক্ষ্য করলাম আমার পেছন থেকে কেউ একজন মাধবীলতা মাধবীলতা বলে ডাকতেছে। তো আমার নাম তো আর মাধবীলতা না। তো প্রথমে ডাকটা বেশ কয়েকবার আমার কানে আসার পর আমি ভাবলাম যে পেছনে তাকাই দেখি। তো যখন পেছনে তাকাইলাম তখন দেখলাম এখানে কেউ নেই, একটা ছেলে দাঁড়ানো। তার 6 ফিট হাইট হবে, দেখতে সে ভালোই স্মার্ট, গায়ের রং শ্যামলা। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমাকে বলতেছেন? বলতেছে হ্যাঁ। আমি বলি আমার নাম তো মাধবীলতা না, আমার নাম কল্পনা। তখন সে খুব সুন্দর করে বলল যে তার নাম কাব্য, এবং কল্পনা ফুরালে কাব্য শেষ, এই কথাটা সে বলল, এবং কথাটা আমার কাছে ভীষণ ভালোই লাগলো। তো এই কথাটা বলে ওখান থেকে চলে আসলাম। এরপর থেকে আমি প্রায়ই লক্ষ্য করতাম যে ওই ছেলেটা আমার দিকে তাকায় থাকে। কাব্য নামের যে ছেলেটা, প্রায় চোখে চোখ পড়তো, দেখা গেছে সামনাসামনি সে আমার দিকে তাকায় আছে, আমিও তাকাইলাম এরকম। তো ওইরকমভাবে আর বিশেষ কোনো কথাবার্তা হয় নাই। আর যেটা শুরু হইলো কলেজে, সেটা হচ্ছে বেশ কিছু মানুষ আমাকে মাধবীলতা মাধবীলতা বলে ডাকা শুরু করলো। তো আমার নাম যেহেতু মাধবীলতা না, আমার কাছে ভীষণ রাগ লাগতো এই জিনিসটা। আর তার সাথে যেহেতু আমার ওরকম কোনো সম্পর্ক নাই বা প্রেম ভালোবাসাও তো না, তো তখন হচ্ছে, আর ওই যে ওই ছেলে যে মাধবীলতা বলছে সেই জন্য ওরা আমাকে এটা বলতেছে, এটাও আমার মাথায় নেই। তো আমি একটা মেয়েকে জিজ্ঞেস করলাম কেন হচ্ছে আমাকে এই নামে ডাকো, আমার তো এটা নাম না। তখন মেয়েটা আমাকে বলল যে এটা কারো পছন্দের ফুলের নাম, সে হচ্ছে তোমাকে ভীষণ পছন্দ করে, তার পছন্দের ফুল তুমিও তার পছন্দের, এই জন্য এই নামে তোমাকে ডাকা। তো এখান থেকে একটু ভালো লাগার সৃষ্টি হয়। এর মাঝে সে আমাকে এরকমভাবে প্রপোজও করে নাই, বা সে আমাকে পছন্দ করতেছে, ভালোবাসে, এই জন্য নাম ধরে ডাকতেছে, এত কিছু মাথায় তখন আসে নাই। এরপরে চলতে থাকলো এইভাবেই। বেশ কিছুদিন পরে আমার ফোনে একটা ফোন আসলো আননোন নাম্বার থেকে। আননোন নাম্বারে ফোনটা যখন রিসিভ হইলো, ওপাশ থেকে কেউ কথা বলতেছে না। তো প্রথমে তো আমি কয়েকবার হ্যালো হ্যালো করার পরে খুব বিরক্ত লাগলো। তো বিরক্ত লেগে আমি একদম রাগ হয়ে যাওয়ার পরে ওপাশ থেকে দেখলাম যে একটা ছেলে কণ্ঠ, সে বলতেছে যে মাধবী আবার রাগ করতেও জানে। তো আমি তখনও খেয়াল করিনি যে এই ছেলেটাই কি ওই ছেলেটা নাকি। তো এভাবে ওখান থেকেই তার সাথে একটু একটু করে কথা বলা ফোনে, কিন্তু তখনও আমি জানি না যে সে আমাকে পরিচয় দেয় নাই যে সে কাব্য বা কলেজের ওই ছেলেটা, এরকম কিছু না। সে হচ্ছে তখন রাজশাহী ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ে। তো ওইখান থেকে ফোনে তার সাথে বেশ কিছুদিন কথা হইলো, হওয়ার পরে আমাদের ফেসবুক এক্সচেঞ্জ হইলো। তো সে যখন ফেসবুক আইডিতে আমি যখন গেলাম, তো ফেসবুকে তার ছবি দেখে তো আমি চিনলাম। তখন আমি তাকে বললাম যে আপনি কেন মিথ্যা কথা বললেন, বা আপনি আপনার পরিচয় না দিয়ে। তো রাগারাগি করে আমি হচ্ছে তাকে সব জায়গা থেকে ব্লক করে দিলাম। ব্লক করে দেওয়ার পরে তো ওই দিনই রাত্রে সে হচ্ছে আমাদের বাসার সামনে এসে মাস্ক টাস্ক পরে, একদম যাতে চেহারা না বোঝা যায় এরকম আমাদের বাসার সামনে দাঁড়ায়, রাত্রের বেলা সে চিৎকার করে করে মাধবীলতা মাধবীলতা বলে ডাকতেছে। তো আমি বাসার বাইরে যাইনি, কিন্তু ভেতরে বসে আমি আন্দাজ করছিলাম যে মনে হয় সেই আসছে। তো এটাতে আমার বাবা ভীষণ বিরক্ত হয়। এক তো গ্রাম, তার মধ্যে আবার রাত্রের বেলায় কোনো ছেলে এসে এরকম করতেছে। তো বাবা বাইরে গিয়ে খুব ধমক দেয়, যাই ছেলে তুমি এখানে কি করতেছো, তুমি কার নাম ধরে ডাকতেছো, এখানে রাত্রের বেলা চিল্লাচিল্লি করতেছো, যাও এখান থেকে। বাবা তাকে ধমক টমক দিয়ে পাঠায় দেয়। আর এটাতে আমি ভীষণ ভয় পেয়ে যাই যে তার সাথে কথা বলছে, এটা যদি বাড়িতে কেউ জেনে যায় বা কোনো প্রবলেম হয়ে যায়। তো ছোট মানুষ ছিলাম, এত কিছু তার বুঝতাম না। তো তখন পরদিন যখন কলেজ গেলাম, তখন সে আমাকে জাস্ট থ্রেট করলো যে যদি আমি তার সব জায়গা থেকে তাকে আনব্লক না করি, তাহলে সে হচ্ছে আবার বাসার সামনে আসবে, এরকম কিছু। তো আমি করলাম কি, ভয়ে তাকে আনব্লক করে দিলাম। এরপরে আবার হচ্ছে আমাদের টুকটাক কথাবার্তা, সে খুব সুন্দর করে কথা বলতো, এবং খুব থাকে না একটা মানুষকে স্পেশাল ফিল করানো, এরকম কথায় কথায় আমাকে খুবই স্পেশাল ফিল করাইতো। তো এই বিষয়গুলো এভাবে চলতে থাকলো। তো কিছুদিন পরে সে আমাকে বলতেছে যে তার সাথে ঘুরতে যাওয়ার জন্য। এখনও কিন্তু সে আমাকে প্রপোজ করে নাই, আমাদের প্রেমের সম্পর্ক চলতেছে না, আমরা জাস্ট ফোনে কথা বলি। তো আমি বললাম এটা তো অসম্ভব, যেহেতু আমি এমনিতে একটু চুপচাপ, কারোর সাথে কথাবার্তা বলি নাই, তার মধ্যে আবার বাসা থেকে লুকায়া কোথাও ঘুরতে যাবো মিথ্যা কথা বলে, কলেজ বাঙ্ক করে, সেটা তো মানে খুবই একটা
আমার ভয়ের ব্যাপার। তখন সে আমাকে আবার ব্ল্যাকমেইল করতেছে যে বাসার সামনে আসবে, আমার নাম ধরে ধরে এখন ডাকবে চিৎকার করে, তারপরে যা হবে দেখা যাবে। তো আমি ভীষণ ভয় পেয়ে যাই এবং আমি তাকে বলি, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে যাব ঘুরতে। তো কলেজে না গিয়ে তার সাথে গেলাম। যাওয়ার পরে তখন সে আমাকে বলতেছে যে জানো, তোমাকে আমি তুমি যখন স্কুলে পড়ো, ক্লাস 10-এ পড়ো, তখন থেকে তোমাকে পছন্দ করি। তো আমার কাছে কথাটা তেমন একটা বিশ্বাসযোগ্য হলো না। আমি বললাম, তো 10-এ পড়ি তখন থেকে যদি পছন্দ করেন তাহলে এখন কেন বলতেছেন? আপনি বললেই হলো, কীভাবে বিশ্বাস করব? তখন সে তার ফোন থেকে আমাকে আমার সেই স্কুল ড্রেস পরা ক্লাস 10-এরই একটা ছবি বের করে দেখায় যে এই দেখো, আমি দূর থেকে তোমাকে দেখছি, ছবি তুলছি, বাট তুমি যে এসে আমাদের কলেজে ভর্তি হবা সেটা আমি আন্দাজ করতে পারি নাই। এখন তো কলেজে ভর্তি হয়েছে, এতটা কাছাকাছি আসার কারণে সে প্রপোজ করছে, এরকম বললো। এরপরে প্রপোজ করে নাই, মানে সে আমার সাথে কথা বলতেছে এরকম। এরপরে সে আমাকে একদম ফুল দিয়ে রেস্টুরেন্ট বুক করে সেখানে একদম ফিল্মি স্টাইলে সেখানে আমাকে প্রপোজ করে। তো প্রপোজ করার পর আমি তাকে তো না করে দিই, যেহেতু আমার মানে ওই প্রেম ভালোবাসা ওগুলো নিয়ে এত চিন্তা ভাবনা ছিল না। আমি বললাম, দেখেন আপনার সাথে আমি জাস্ট ফ্রেন্ডের মতো কথা বলি, এখানে মানে প্রপোজ করা কোত্থেকে আসতেছে, আমরা অ্যাজ এ ফ্রেন্ড তো কথা বলতে পারি। তখন সে একদম একেবারে মানে কান্না টান্না করে দেয়। দেখে আমার খুব খারাপ লাগে যে একটা ছেলে মানুষ আমার জন্য কাঁদতেছে, সে আমাকে এতদিন যাবৎ পছন্দ করে সেই স্কুল থেকে। তো আমি সেখানে তাকে হ্যাঁ বলে দেই এবং সেখান থেকে আমাদের ভালোবাসাটা শুরু হয়। তো তারপর থেকে দুজনের কথা বলা, প্রেম ভালোবাসা সব কিছু চলতে থাকে। এবং সবচেয়ে যেটা বিষয় ছিল, সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল, সেটা হলো আমাকে কাব্য এত পরিমাণে ইম্পর্টেন্ট দিত আর এত পরিমাণে কেয়ার করতো, এত ভালোবাসতো। মানে দুইজন প্রেম করতাম ঠিক আছে, বাট তার পক্ষ থেকে ভালোবাসাটা অনেক অনেক বেশি ছিল। তো আমাদের প্রায় 3 বছর আমাদের রিলেশন চলে। 3 বছরের মধ্যে কখনো আমাদের ঝগড়া হয় না, কোনো বিষয় নিয়ে, কোনো কিছুতে না। সে সব কিছুতে আমাকে ফার্স্ট প্রায়োরিটি দেয়, এরকম। তো বেশ সুন্দর আমাদের রিলেশন চলতেছে। এর মাঝে একদিন আমি লক্ষ্য করলাম আমাদের বাসার এখানে বা আমার পেছনে একটা ছেলেকে দেখলাম আমি। তো ছেলেটা বেশ কয়েকদিন যাবতীয় আমার পেছনে দেখতেছে, তাকে চিনি না আমি। তো একটা মেয়ে এসে একদিন আমাকে জিজ্ঞেস করতেছে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? আমি বললাম যে হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে। তো এর কয়েকদিন পরে আমাদের বাসায় দেখলাম ওই ছেলেটা, যাকে বললাম যে আমাকে দেখছে বা পিছনে দেখলাম রাস্তায়, ওই ছেলেটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছে আমাদের বাসায়। তো যেহেতু আমি ওর সাথে রিলেশন করতেছি, আমার পড়াশোনা কমপ্লিট হলে ওকেই বিয়ে করব, দুজনের এরকমই তো চিন্তা ভাবনা করা আমাদের। সেখান থেকে আমি ছেলেটাকে বললাম যে আপনি এরকম এরকম আমি একজনকে পছন্দ করি, আপনাকে আমি বিয়ে করতে পারবো না। আপনি বাসায় আমার বাবা মাকে বলতে বললাম যে আপনি বলেন যে আপনি আমাকে বিয়ে করবেন না। তখন সে আমাকে বলে যে তুমি কাব্যকে পছন্দ করো। তো আমি কাব্যর চাচাতো ভাই। তো এই কথাটা শোনার পর আমার আরও ভীষণ রাগ লাগলো যে লোকটা কেমন বাজে। সে জানে যে আমি একজনকে পছন্দ করি, জানার পরেও সে বাড়িতে একদম বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসছে, সে আমাকে বিয়ে করবে। তো ওখান থেকে সে আর আমার বাবা মাকে না করলো না, সে চলে গেল। চলে যাওয়ার পরে সাথে সাথে আমি কাব্যকে ফোন দিলাম যে এরকম এরকম তোমার চাচাতো ভাই সে আসছে আমাদের বাসায়, যে ইসের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে, এরকম বললাম। বলার পরে তখন কাব্য তো এটা শুনে ভীষণ রাগ হয়ে যায় এবং সে একা চলে যায় তার ভাইয়ের সাথে। মানে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে তাদের দুজনের প্রচুর মারামারি হয়। মারামারি হওয়ার পরে তার ভাই এবং তার কিছু বন্ধু বান্ধব একসাথে ছিল আর কাব্য ছিল একা, তারা ওকে ইচ্ছা মতো পিটায়। তো মায়েরটার মানে এত খারাপ অবস্থা হয়ে যায়, মায়ের দেওয়ার পরে ওকে হসপিটালে ভর্তি হইতে হয়। তো আমি যাই, ওর ফ্রেন্ডরা যায় ওখানে, ওকে হসপিটালে গিয়ে রেখে আসি। এবং সেখান থেকে তারপরে ওর যেই কাজিন ছিল সে আমার সাথে দেখা করে এবং সে আমাকে বলে যে আমার কাব্যকে মারতে 5 মিনিটও লাগবে না। ও খুব বাইক পছন্দ করতো, সে আমাকে থ্রেট করে যে ওকে বাইক অ্যাক্সিডেন্ট করাবে বা ওকে মেরে ফেলবে যদি আমি ওনাকে বিয়ে না করি, কোনো কিছু এরকম। তো সেটাতেও আমার ওরকম বেশি একটা যে ভয় পাওয়া বা মাথা ব্যথা ছিল না যে সেইগুলো বলতেছে, কারণ আমরা দুজনকে যেহেতু ভালোবাসি, সে আর কি করবে। কাব্য ছিল ওর পরিবারের একমাত্র ছেলে এবং ওর এত তাড়াতাড়ি ওর বাবা মা ওকে বিয়েও করাবে না, যেহেতু ও মাত্র পড়াশোনাটা এখন ওর কমপ্লিট হয়নি ওই সময়টাতে। তো সেই জায়গা থেকে ও যদি ওর বাসায় না জানায় যে হ্যাঁ আমরা বিয়ে করবো, আমি আমার বাসায় জানায় এত লাভ নেই, এই জন্য বাসায় জানানোর ব্যাপারটা এখানেই বন্ধ ছিল। আমরা দুজন পড়াশোনা করব, তারপরে বিয়ে করব। আর উনি আমাদের বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিছে। এখন বাবা মা তো ভালো ফ্যামিলি পেলে বিয়ে দেবে, এটাই স্বাভাবিক। আমার বাবা মারও তাকে খুব পছন্দ হয়েছে, সব কিছু তারা দেখতেছে, তাদের ওই ছেলেকে পছন্দ হয়েছে, কাব্যর কাজিনকে তাদের খুব ভালো লাগছে।
এরপরে সে আমাকে বলে যে এরকম করবে। এই কথা বলার পরে আমিও তার সাথে রাগ হয়ে যায় যে না, আমি আপনাকে বিয়ে করবো না, যা করার কইরেন, হ্যান তেন। কয়েক ঘন্টা পরে আমার কাছে ফোন আসে যে কাব্য অ্যাক্সিডেন্ট করছে। তো আমি, ও অ্যাক্সিডেন্ট করছে, ও হসপিটালে ভর্তি থাকে, সেখানে আমি যাই। তো আমাকে কাব্য হচ্ছে একটা শাড়ি কিনে দেয়। শাড়ি কিনে দিয়ে ও আমাকে বলে যে এই শাড়িটা হচ্ছে তুমি যেদিন আমাদের বিয়ে হবে ওই দিন যে বিয়ের শাড়িটা চেঞ্জ করে যে শাড়ি পরে তুমি আমাদের বাসর ঘরে এই শাড়িটা পরবা। এই জন্য ও আমাকে ওই শাড়িটা কিনে দেয় এবং ওকে আমি হসপিটালে ওই শাড়িটা পরে দেখতে যাই। যখন ওকে আমি হসপিটালে দেখতে যাই, যাওয়ার পরে তো ওর ফ্যামিলিও জানতো, ওর বাবা মা বা কাব্য নিজেও জানতো যে অ্যাক্সিডেন্টটা ওর ওই কাজিনই করাইছে, কিন্তু তারা হচ্ছে যে কোনো প্রুফ ছিল না, কি বলবে, এই কারণে কেউ কিছু বলতে পারতেছিল না। তো আমি যখন হসপিটালে ওকে দেখতে যাই তখন ওর মা আমার হাতে ধরে আমার কাছে খুব রিকোয়েস্ট করে এবং কান্নাকাটি করে বলে যে মা, আমার একটা মাত্র ছেলে, আমার ছেলেকে তো এখন আমি বিয়ে করাবো না, যেহেতু ওর কাজিনের কথা বলে যে ও তোমাকে পছন্দ করে বা ওর সাথে বিয়ে ঠিক হইতেছে, তুমি আমার ছেলেটাকে ছেড়ে দাও, আমার ছেলেটাকে জানে বাঁচতে দাও। এরকম অনেক রিকোয়েস্ট করে কান্নাকাটি করার পরে তখন আমিও দেখি যে আর কি করার, ওই লোক এরকম করতেছে, আমার জন্য মরে যাবে, এটা তো আর সম্ভব না। আর উনি যেহেতু আমার ফ্যামিলিগতভাবে কথাবার্তা বলতেছে, ওই দিক থেকে ফ্যামিলিও বিয়ের ঠিকঠাক করে ফেলতেছে, আর আমার হাতে কিছু করার ছিল না। তখন আমি আন্টিকে বলি যে ঠিক আছে আন্টি, আমি হচ্ছে আর কাব্যর সাথে কোনো রিলেশন রাখবো না, আমি বিয়েটা করে নিব। তখন কাব্য এত পরিমাণে কান্না করে এবং সে আমাকে বারবার বলতেছিল তুমি বিয়ে করো না, বিয়ে করার দরকার নাই, আমি যা কিছু একটা করব, এরকম কিছু সে আমাকে বুঝাইতে থাকে আর বলতে থাকে। তো ও এত পরিমাণে কান্না করে, আমি কান্না করতেছিলাম, ও কান্না করতেছিল। আমাদের দুইজনের কান্না দেখে যে নার্স ছিল রুমে, ওই মহিলা সহ কান্না করতেছিল। মানে এত এরকম কষ্ট করে একটা সিচুয়েশন হয় এবং ওখান থেকে আমি চলে আসি শেষবারের মতো কাব্যর সাথে দেখা করে কথা বলে যে ঠিক আছে আমি বিয়ে করে ফেলবো। এরপরে তো পারিবারিকভাবে কথাবার্তা হয়ে আমাদের বিয়েটা হয়ে যায় ওর কাজিনের সাথে। তো যখন বিয়ে হয়ে যায়, বিয়ের দিন আমি ওদের বাড়িতে যাওয়ার পরে ওখানে গিয়ে আমি কাব্যকে দেখি এবং দেখার পরে এমনিতেই তো বিয়ের একটা ধকল থাকে শরীরে, ওকে দেখার পরে সাথে সাথে আমি হচ্ছে সেন্সলেস হয়ে যাই। তো আমি সেন্সলেস হয়ে গেলে আমাকে রুমে নিয়ে যায়, সেন্স আসে। তো কেন আমি সেন্সলেস হয়ে গেলাম, এটা ছিল আমার অপরাধ। আমি সেন্সলেস হলাম তাও আবার কাব্যকে দেখে কেন। তো তখন বিয়ের দিন রাতেই আমার যে হাজব্যান্ড, ও আমাকে একেবারে অনেকগুলো চড় দিল কেন আমি কাব্যকে দেখে সেন্সলেস হয়ে গেলাম, এবং খুবই খারাপভাবে সে আমার সাথে ফিজিক্যালি হইল এবং আমাকে টর্চার করলো এক পর্যায়ে বলা চলে এরকম। যাই হোক, তো সেখান থেকে পরদিন হচ্ছে আমার কাব্যর সাথে বিয়ের পর দিন দেখা হইলো। তো ওকে দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি ওকে জড়ায় ধরে খুব কান্না করে বললাম যে চলো আমরা দুজন পালায়া যাই। বাট যেহেতু বিয়েটা আমি আমার ডিসিশনে করছিলাম, কাব্য হয়তো বা কোথাও আমার উপর একটু রেগেছিল, আর আমাদের পালায়া যাওয়াটা হয় নাই, বা বিয়েটা হয়ে গেছে, পারিবারিক একটা মান সম্মানের ব্যাপার আছে। এরপর থেকে ওর সাথে আর আমার ওরকমভাবে কথাবার্তা হয় না বা দেখাটাও তেমন একটা হইতো না। আমার সংসার জীবন চলতে থাকলো। আমার হাজব্যান্ড বলে সে আমাকে ভালোবাসে, বাট কেমন ভালোবাসে জানি না। সে কাব্যর কথা উঠলেই সে আমাকে প্রচুর মারতো। তো এরপরে কাব্য হচ্ছে দেশের বাইরে চলে যায়। ও যেদিন দেশের বাইরে চলে যায় ওদিন আমি খুব কান্না করি এবং ওর সাথে কথা বলি, যেটার জন্য হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে বেল দিয়ে তারপরে ইচ্ছা মতো পিটায় যে কেন হচ্ছে আমি কাব্যর জন্য কান্না করতেছি। এরপরে কাব্য এখন পর্যন্ত দেশের বাহিরেই আছে। আমার একটা মেয়ে হয়েছে, ওর ফ্যামিলি খুব করে ওকে বিয়ে করানোর জন্য চেষ্টা করতেছে। আন্টি অনেক মেয়ে দেখাইতেছে এবং আন্টি অনেক চেষ্টা করতেছে যে ও সেটেল হয়ে যাক, বিয়ের শাদী করুক, দেশে চলে আসুক। ও এখন অবধি আর দেশে আসে নাই। এরপরে সে হচ্ছে, তো আমি ওকে ফোন দিলাম, বললাম যে তুমি বিয়ে শাদী করে নাও বা কোনো কিছু। তখন ও আমাকে খুব সুন্দর করে সেই প্রথম দিনের দেখাতে যেই কথাটা বলেছিল সেই কথাটাই বলছে যে কল্পনা ফুরিয়ে গেলে কাব্য শেষ। তো এটাই ছিল আমার ভালোবাসার ব্যর্থ গল্পটা। আসলে এই গল্প সম্বন্ধে আমার তেমন বলার কিছু নেই, শুধু এতটুকু বলতে চাই যে একজন আরেকজনকে ভালোবাসে জানার পরেও ওই মেয়েকে জোর করে বিয়ে করার মধ্যে কী আনন্দ আমি সেটা বুঝলাম না। যাই হোক, এরকম কেউ যাতে কারোর সাথে না করে, হয়তো বা সে যদি এরকমটা না করতো ওদের দুজনের বিয়েটা হতে পারতো। আপু বলল যে আপু এখন পর্যন্ত আমি ওকে ভুলতে পারি নাই, সবসময় আমার ওর কথা মনে পড়ে, আমার মনের কোথাও না কোথাও ওর জন্য ভালোবাসার জায়গাটা এখনও রয়ে গেছে। এর মাঝে আবার তার হাজব্যান্ড তার সাথে খারাপ ব্যবহার করতেছে, মারতেছে, এটা না করতে পারতো। সে খুব যত্ন করে আদর করে ভালোবাসা দিয়ে রাখলে হয়তো বা সেটা ভুলে যাইতো।
যে মেয়েরা বিয়ের পরে স্বামীকেই ফার্স্ট প্রায়োরিটি দেয়, এটাই স্বাভাবিক। যাই হোক, কী বলবো, আপনাদের মন্তব্য অবশ্যই রেখে যাবেন কমেন্ট করে, কেমন লাগলো গল্পটা সেটা জানাবেন। তো আর যারা উপন্যাস শুনতে চান বা বড় গল্প শুনতে পছন্দ করেন, তারা যদি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে কমেন্ট বক্সে, যদি ভালো লাগে তাহলে গিয়ে ঘুরে আসবেন, দেখবেন, এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।